স্যার এই জায়গাটা তো অনেক মাস মনে হচ্ছে বন্ধই পড়ে আছে। আশেপাশে কোথাও তো সিকিউরিটি গার্ডও নেই। স্যার যদি এই জায়গাটা পরিষ্কার করার জন্য আহান এইচটিপি ইউজ করে থাকে তাহলে ভুল কি করেছে? যাও ভেতরে গিয়ে দেখো এই গন্ধটা কোত্থেকে আসছে, যাও। হ্যালো, হ্যাঁ এটা কি? লাশ? মনে হচ্ছে অনেকদিন ধরেই ঘরটা বন্ধ ছিল। শ্রেয়া, ওদের জিজ্ঞাসা করো। স্যার স্যার যেভাবে বডিটা ডিকম্পোজড হয়েছে মনে হচ্ছে প্রায় 5-6 মাস হয়ে গেছে এটা পুঁতেছে। পঙ্কজ, তুমি ফরেন্সিক জন করছো নাকি? কেন স্যার? না না, তুমি অলমোস্ট ঠিক। এই লাশটা 9-10 মাস হয়ে গেছে পোঁতা হয়েছে, আর একে পোঁতার জন্য সিমেন্টের ব্যবহার করা হয়েছে। জানা আছে সিমেন্ট কেন ব্যবহার করা হয়েছিল? কারণ সিমেন্ট ডিকম্পোজিশনকে ডিলে করে। আর পেলভিক বোনের সাইজ দেখে মনে হচ্ছে কোনো মহিলার লাশ এটা। এই বাড়িটা কতদিন ধরে বন্ধ আছে? সুজাতার মৃত্যুর পর থেকে। এই মোটামুটি 9-10 মাস আগে সুজাতার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। তারপর থেকে সুরেশও বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িতে কি অন্য কোনো মহিলা থাকতেন? আই মিন সুজাতা বা সুরেশের কোনো বোন বা মা, কোনো বন্ধু বা অন্য কোনো মহিলাকে গত 9 মাসে আসা যাওয়া করতে দেখেছেন? না ম্যাম, সুরেশ আর সুজাতা এই দুজনেই থাকতো বাড়িতে। সুজাতার মৃত্যু যদি কার অ্যাক্সিডেন্টে 9 মাস আগে হয়ে গিয়ে থাকে তাহলে এই লাশটা কার? সেটাই তো আমরাও ভাবছি, লাশটা কার আর এখানে কি করে এলো। এর ছুরির ডাইরেকশনটা দেখো পঙ্কজ। আমার মনে হচ্ছে খুনি একে ডানা দিয়ে ধরেছে আর বাঁকা দিয়ে ছুরি মেরেছে। স্যার স্যার কি করছেন কি আপনি? আরে করে দেখাচ্ছি তো কেমন করে মেরেছিল। এইভাবে। তার মানে ডক্টর সালুক এখানে যাই কিছু ঘটেছে হঠাৎ ঘটেছে। খুনির কোনো প্ল্যান ছিল না এটা করার। এখানে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে, মারামারি হয়েছে, আর একজন অন্যজনকে রেগে গিয়ে মেরে দিয়েছে। হতে পারে। অবনী, জানলা বন্ধ করো। ইয়েস স্যার। আপনারা প্লিজ সরে যান, আমাদেরকে কাজ করতে দিন প্লিজ। এই বাড়িতে সুরেশ চলে যাওয়ার পর আর কেউ আসেনি? হ্যাঁ ম্যাম, কেউই আসেনি, এমনকি পরিষ্কার করার জন্যও কেউ আসেনি। ওই দেওয়ালে যে ফটোটা আছে ওটা সুজাতার নাকি? হ্যাঁ ম্যাডাম। রান্নাঘর হলো মৃত্যু ঘর। নিউ মুম্বাইয়ের সেক্টর 5 থেকে আসছে এই এক্সক্লুসিভ খবর। গোপন সূত্রে জানা গেছে যে এই ফ্ল্যাটটা সুরেশ এবং সুজাতা নামের এক দম্পতির নামে রেজিস্টার্ড, কিন্তু এই ফ্ল্যাটটা বেশ কিছু সময় ধরে ফাঁকা ছিল। আরে কতবার কনফার্ম করবে? বললাম না হাইড্রোজেন প্যারক্সাইড 70%।
হ্যাঁ ফ্যাক্টরিতে। দেখুন আমি জানি এটা বিপজ্জনক। আপনি যদি সাপ্লাই না করতে পারেন আমি অন্য কোনো সাপ্লাই খুঁজে নেব। দেখুন আই এম সরি, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিন প্লিজ। থ্যাংক ইউ। স্যার এটা কি করে হতে পারে? 9 মাসের বন্ধ থাকা একটা বাড়িতে কেউ ঢুকলো, খুন করলো, আর কোনো আওয়াজ না করে উধাও হয়ে গেল, আর আশেপাশের লোকজন কিছু দেখতে পেল না, শুনতে পেল না। শ্রেয়া, এটাও তো হতে পারে যে খুনটা বাইরে কোথাও হয়েছে, আর খুনি জানতো যে এই বাড়িটা ফাঁকা আছে, তাই বডিটা এখানে এসে পুঁতে দিয়েছে। কিন্তু স্যার বডি টেনে নিয়ে আসার তো কোনো চিহ্নই নেই। জানলাগুলো ভেতর থেকে বন্ধ, আর দরজা তো সেক্রেটারি ভাঙলো। তার মানে তো এটাই হয়, হয় এই খুনটা সুজাতার মৃত্যুর আগে হয়েছে, না হলে খুনির কাছে এই বাড়ির চাবি ছিল। হতে পারে খুনি সুজাতার বাড়িরই কেউ। মনে হচ্ছে ফরেন্সিকের দোকান বন্ধ করে ভাঙাচোরার দোকান খুলেছে। কেন? তাহলে এগুলো কি এসব তোমারই জন্যে। রান্না করছো কিছু? হ্যাঁ, রান্না করছি তো, প্রমাণ রান্না করছি। এই যে দেখো, এই যে পাউডারটা, এর মধ্যে আমি একটু আটার গুঁড়ো পেয়েছি, একটু কোকো পাউডারের গুঁড়ো পেয়েছি, কিছুটা বাটারের ট্রেসেস পাওয়া গেছে, আর এই সিমেন্ট। ডক্টর সালুকে সিমেন্ট তো ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলো লাশের কোথায় কোথায় পাওয়া গেছে? আমি বলছি, এসো। এই দেখো বস, এইটা নখের নিচে এই যে গ্যাপটা আছে, এখানে পাওয়া গেছে। আসলে খুনি একে পোঁতার সময় সিমেন্ট ব্যবহার করেছে, আর সিমেন্ট বাকি জিনিসগুলোকে বাঁচিয়ে রেখেছে। এই মারা যাওয়ার আগে কেক বানাচ্ছিল, তাই তো মনে হচ্ছে বস। আর হ্যাঁ, এই যে নখ আর এই যে স্কিনের গ্যাপ, এখানে এখানে আমি মাংসের ছোট ছোট টুকরো পেয়েছি। মানুষের? হ্যাঁ, ওটা তো মানুষেরই, তবে কার সেটা চেক করার পর জানা যাবে। আর হ্যাঁ, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পেরেছি। কি? এসো বলছি। ওকে না, তুমি কি আমাদের বরপক্ষ ভেবেছো নাকি? আরে ভাই, সবাইকে ডাকছো এদিকে এসো, এদিকে এসো। তবে বুঝিয়ে বলবো না? তাহলে বলো না তাড়াতাড়ি। এই দেখো, এটা মার্ডার ওপেন। খুনি এর ওপর থেকে আঙুলের ছাপ তো মুছে দিয়েছে, কিন্তু এই মার্ডার ওয়েপেনে রক্তের চিহ্ন এখনো পাওয়া যাচ্ছে। সেটা সিমেন্টের কারণে বেঁচে গেছে। কিন্তু স্যার এই রক্তের দাগ তো ভিকটিমের হতে পারে অথবা খুনির। হ্যাঁ, যে কারোর হতে পারে। চেক করব, তখন বলবো কার। কিন্তু আরো এক বিষয় জানা গেছে। আরে এইটা আসলে হয়েছে কি, ওই ক্রাইম স্পটটা মেলার থেকে কম ছিল না। শ্রমিক, পাড়া প্রতিবেশী, মিডিয়া, ঘরের সমস্ত জিনিস সব মিলিয়ে আমি 32টা ডিএনএ স্যাম্পল পেয়েছি, 32। কিন্তু তবুও একটা বড় কাজের জিনিস পাওয়া গেছে। এই যে কাপড়, এই যে চিরুনি, এতে লেগে থাকা চুলগুলো, এই সব ডিএনএ সেম। আর এই 32 নম্বর ডিএনএটা ভিকটিমের দাঁতের ভেতর থেকে বার করে চেক করেছি। জানো কি জানতে পেরেছি? কি স্যার? এই সমস্ত ডিএনএ ভিকটিমের ডিএনএর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। মাই গড! কিন্তু এটা তো তখনই সম্ভব যখন ভিকটিম সেই বাড়িতে থাকছে, আর তাও অনেক দিন ধরে। আর ওই বাড়িতে অনেক দিন ধরে থাকা মহিলা তো একজনই, সুজাতা। মানে এই লাশ সুজাতার। কিন্তু স্যার সুজাতার তো কার অ্যাক্সিডেন্টে প্রায় 9 মাস আগেই মৃত্যু হয়েছে।
কিচেনে যে লাশটা আমরা পেয়েছি সেটা সুজাতার। তবে 9 মাস আগে ওই পুড়ে যাওয়া যে লাশটা ট্যাক্সিতে পাওয়া গিয়েছিল সেটা তাহলে কার ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। একটা কাজ করো, স্যার, ট্যাক্সি অ্যাসোসিয়েশনে গিয়ে ওই ট্যাক্সির পুরো ডিটেলস বের করো যেটা 9 মাস আগে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং যার মধ্যে একটা লাশও পাওয়া গিয়েছিল যেটা সেদিন পুড়ে গিয়েছিল। ওখান থেকেই সুজাতার মৃত্যুর রহস্য খুঁজে পাওয়া যাবে। স্যার, আমি তো এটা শুনে অবাক হচ্ছি যে আপনারা আমার ফ্ল্যাটে একটা মানুষের লাশ পেয়েছেন আর আপনারা বলছেন যে ওটা সুজাতার লাশ। হতে পারে না স্যার, কারণ 9 মাস আগে আমি সুজাতার মুখাগ্নি করেছি স্যার। আচ্ছা, একটা কথা বলুন, 9 মাস আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এক্স্যাক্টলি কি হয়েছিল সেই দিন? 24 ফেব্রুয়ারি মাস ছিল স্যার। আমি 1 সপ্তাহের জন্য শহরের বাইরে বেরিয়েছিলাম কিছু কাজের কারণে। আর তখনই আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করা হলো আর বলা হলো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমার সুজাতা, ওকে আমি চিনতে পারছিলাম না স্যার। স্যার, পুলিশ বলল যে অ্যাক্সিডেন্ট একদিন আগে 23 ফেব্রুয়ারি হয়েছিল। আর তারপর আমি আর আমার জামাইবাবু বডি শনাক্তের জন্য গেছিলাম। আমরা যা দেখেছিলাম সেটা ভয়ঙ্কর ছিল। ওর মুখ, জামা কাপড় এমনভাবে পুড়ে গিয়েছিল যে বিশ্বাস করা মুশকিল ছিল এটা সুজাতা। না, তারপর উনি ওনার জিনিসপত্র দেখালেন। সেখানে ওর পার্স ছিল যেটা একসাথে কিনেছিলাম, ওর পছন্দের চেন, বাড়ির চাবি, পেন্ডেন্ট। কিন্তু সবকিছু ভেঙে চুড়ে একেবারে পুড়ে গেছিল স্যার। এই সব দেখেই চিনতে পেরেছিলাম। এটাই তো কিছুতে বুঝতে পারছি না যে সুজাতা সেদিন ট্যাক্সিতে যখন ছিলই না তাহলে ওর পার্সটা কি করে ট্যাক্সিতে পাওয়া যায়? আর তাছাড়া ট্যাক্সিতে যে ড্রাইভার ছিল, ভেতরে যারা বসেছিল তারা পুরো ছাই হয়ে গিয়েছিল। তারপরেও, সেই ঘটনার পরেও পার্সটা অ্যাজ ইট ইজ ছিল। এটা কেন হলো বুঝতে পারছি না। আচ্ছা, সুজাতা কি রেগুলারলি ট্যাক্সিতেই আসা যাওয়া করতো? হ্যাঁ, ও নিজের বেকারের জন্য নতুন জায়গা খুঁজছিল। ইনফ্যাক্ট ডেলিভারি করার জন্য নিজেই চলে যেত কখনো কখনো, কিন্তু মোস্টলি ট্যাক্সি করে। আরে আরে কি হলো কি হলো? আপনি ঠিক আছে তো? তাড়াতাড়ি। জল দাও না। জল খান। প্লিজ জলটা খেয়ে নিন। এবার আপনি ঠিক আছেন? স্যার, যবে থেকে সুজাতা মারা গেছে বাবা নিজেকে সামলাতে পারছেন না। আর এখন তো এই খবর শুনে এমন মনে হচ্ছে যে ও যেন আবার মারা গেছে। আচ্ছা সুরেশ বাবু, ওই ঘটনার পর আপনি তো বাড়ি ছেড়ে দিলেন, তাহলে ওই বাড়ির চাবিটা আর কার কার কাছে ছিল? কারোর কাছে ছিল না। অ্যাক্সিডেন্টে 2 দিন আগে সুজাতা ওই লকটা চেঞ্জ করে দিয়েছিল। আর তারপর আমিও বাইরে ছিলাম, তাই নতুন চাবি আমার কাছেও ছিল না। আর তারপর কোনো প্রয়োজনই পড়েনি। আমার একদমই সাহস হয় না এই ফ্ল্যাটে একা থাকা। আর সেই জন্যেই আমার বোনের বাড়িতে শিফট হয়ে গেছি। স্যার, এই যে স্যার, আরে বাহ মিস্টার সুরেশ, দারুণ একটা ঘড়ি পরে আছেন তো আপনি। মনে হচ্ছে আপনার দামি ঘড়ি পরার শখ রয়েছে। হ্যাঁ স্যার, ওই সুজাতার খুব শখ ছিল। ও আমাকে প্রায় ব্র্যান্ডেড ঘড়ি গিফট করত। আর দেখুন না, এখন শুধু ওর দেওয়াই একটা জিনিসই আমার কাছে রয়ে গেছে। সকলেই জেনে গেছে। নমস্কার স্যার। স্যার, আমি ভাস্কর, ট্যাক্সি ইউনিয়নের লিডার। স্যার, ফোনে আপনি যা যা বলেছিলেন
সব করে দিয়েছি স্যার। ওই ড্রাইভারের নাম লালবাবু, এই ওনার ছবি স্যার, বললে আপনাকে পাঠিয়ে দেবো। মুখ দেখে তো চিনতেই পারছিলাম না, ওই যে বিল্লা নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দেখে তারপরে চিনতে পারলাম। বেচারা 2 মাস আগে নিজের বউ বাচ্চাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল, দুজনেই গ্রামে ফিরে গেছে। আচ্ছা, ওই ট্যাক্সিটা যার নামে রেজিস্টার ছিল তাকে ডেকেছেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই স্যার, এই তো সুভাষ, ও ট্যাক্সিটা তো ওরই। এই ভদ্রমহিলাকে দেখেছেন? জানি না স্যার, ঠিক মনে পড়ছে না। আচ্ছা, ওই ট্যাক্সির মধ্যে একটা পার্স পাওয়া গিয়েছিল যেটা ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মহিলার নয়। আচ্ছা, লালবাবু কি কখনো বলেছিলেন ওই পার্সের ব্যাপারে কিংবা মহিলার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি বলছিলেন যে ট্যাক্সিতে বসে একজন ভদ্রমহিলা বকবক করছে। একদিন আগে ওই ট্যাক্সিতে উনি পার্সও ফেলে গেছিলেন স্যার, আর বেশি ভাড়া পাওয়ার আশায় লালবাবু ওনাকে নিজের নম্বরটাও দিয়েছিলেন। আর তারপর ওই মহিলা অনবরত ওকে ফোন করতে থাকে যে পার্সটা নিয়ে এসো, পার্সটা নিয়ে এসো। এবার আপনি বলুন স্যার, কাজবাজ ছেড়ে দিয়ে কি করে যেত? ওর গাড়িতে একজন ভাড়াও ছিল, ও বলছিল সময় পেলে ও যাবে, দিয়ে আসবে, কিন্তু উনি শুনতে রাজি ছিলেন না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, হয়তো এই কারণেই সুজাতার পার্স ওই ট্যাক্সিতে পাওয়া গেছিল। কিন্তু একটা ব্যাপার যে, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল বারবার লালবাবুকে ফোন করেছিল, তার মানে এটাই হলো যে 23 তারিখ পর্যন্ত সুজাতা বেঁচে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওই মেয়েটা কে ছিল যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল? হ্যাঁ বনি, এই খাড়গড় থেকে পাম বিচের রুটে যতগুলো পুলিশ স্টেশন আছে ওখানে গিয়ে খোঁজ নাও যে 23শে ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহ পর্যন্ত কতজন মেয়ের নামে মিসিং কমপ্লেন করা হয়েছে, যাদের এজ হলো 30 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে, এটা তো জানা যাক যে ওই দিন গাড়িতে যে মারা গেছিল সে কে, আর ওর প্রোফাইল চেক করো। ওকে পঙ্কজ, যে থানাতে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কেস করা হয়েছিল তাদের সঙ্গে গিয়ে দেখা করো, কথা বলো ওদের সঙ্গে। স্যার, হ্যাঁ স্যার, লোকাল পুলিশ এই ফটোগ্রাফ পাঠিয়েছে। সবটাই ছিন্ন বিচ্ছিন্ন পোড়া, কিন্তু এই দেখুন স্যার। আশ্চর্য, কেউ একবার জিজ্ঞাসাও করেনি এই সুজাতার পার্সটা ওই ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সিতে গ্লোভ বক্সে কিভাবে এলো? স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন। স্যার, আপনার সন্দেহটাই একদম ঠিক। আমি সুরেশের সোশ্যাল মিডিয়া একদম তন্ন তন্ন করে দেখলাম। এটা সেই ঘড়িটাই যেটা ক্রাইম সিনে আমরা ভাঙা অবস্থায় পেয়েছিলাম। খুবই এক্সপেন্সিভ আর লিমিটেড এডিশন। স্যার, আপনার কি করে সন্দেহ হলো? শ্রেয়া, দামি ঘড়ি পরা এক ধরনের নেশা, আর একবার যাকে এই নেশা ধরে নেয় সে কম দামের ঘড়ি কোনোদিনও পড়তে পারে না। স্যার, অ্যালবামে প্রত্যেকটা ছবিতে সুরেশের হাতে নতুন নতুন ঘড়ি দেখেছি, আলাদা আলাদা ঘড়ি, আর তাও ব্র্যান্ডেড। তার মানে স্যার, সুজাতা যখন মারা যায় সুরেশ তখন বাড়িতে ছিল, শহরের বাইরে ছিল না যেমনটাও বলেছিল। হ্যাঁ পঙ্কজ, কারণ ওই বাড়িটা সুজাতার নামে ছিল, আর এখন ওটা সুরেশের নামে ট্রান্সফার হয়েছে। সুজাতার নামে একটা খুব বড় ইন্স্যুরেন্স পলিসি আছে, আর এই সুরেশের বিজনেস ডুবে যাচ্ছে স্যার। তাহলে সুরেশের কাছে নিজের স্ত্রীকে মারার উদ্দেশ্য তো আছেই স্যার। হ্যাঁ শালুকে বলো, তাড়াতাড়ি পাঠাও। শালুকে বলছে সুজাতার লাশের নখের ভেতরে যে মাংসের টুকরো পাওয়া গেছিল সেটা, আর যে ছুরি দিয়ে সুজাতাকে মারা হয়েছিল তাতে যে রক্তের ছাপ ছিল সেটা ম্যাচ করছে, মানে ডিএনএ একটাই। স্যার, ক্রাইম সিনে আমরা সুরেশের ভাঙা ঘড়িটা পেলাম। হতে পারে সুরেশ আর সুজাতার মধ্যে হাতাহাতি হয়েছে, আর সুরেশ সুজাতাকে মেরে ফেলেছে। স্যার, সালুঙ্কে স্যার যে ডিএনএটা পেল, যদি ওটা সুরেশের ডিএনএর সাথে ম্যাচ করে তাহলে কেস ক্লোজ। তবে সুরেশ যার শেষকৃত্য করেছে সেটা কার করেছে? স্যার, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনারা আমার উপর সন্দেহ করছেন। আমার সুজাতাকে আমি কিভাবে? আর স্যার, এই ঘড়ি আমি জানি না আমার এই ভাঙা ঘড়িটা আপনারা আমার ঘরে কোত্থেকে পেলেন। এটা কত বছরই হারিয়ে গেছিল। হারিয়ে গিয়েছিল? আচ্ছা, প্রায় এরকম দামি ঘড়ি হারিয়ে গেলে লোকে থানায় অভিযোগ করে। আপনি করেছিলেন? স্যার, পুলিশের রিপোর্ট লিখিয়েছিলাম আমি, কিন্তু কোনো লাভ হয়নি।
স্যার আপনারা চাইলে আমি কপি দিতে পারি। সুরেশ, সোজা কথায় আসি, হয় তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস, না হলে কেউ তোকে তোর স্ত্রীকে খুন করার দায়ে ফাঁসানোর চেষ্টা করছে। এখন মনে করার চেষ্টা কর, ভালো করে ভাব, আর ভালো করে ভেবে বল কে হতে পারে সে যার সুজাতার মৃত্যুতে কিংবা তোর জেল হলে লাভ হতে পারে। স্যার আমরা খুব সাধারণ মানুষ, আমার ছোট একটা ব্যবসা আছে, আর ওর একটা বেকারি ছিল। হ্যাঁ, ওর বেকারি সার্কেলে 2-3 জন বন্ধু ছিল যারা ওর ক্ষতি করার চেষ্টা করেছিল। বিশেষ করে একটা নাম ছিল সেখানে, বিহান, আহান নাকি অয়ন, স্যার এমনই কোনো নাম ছিল। কিন্তু এটা তো স্যার ব্যবসায় চলতে থাকে, তার জন্য কি কেউ কারোর খুন করতে পারে নাকি স্যার? শেষবার তোমার সঙ্গে সুজাতার কবে কথা হয়? স্যার অ্যাক্সিডেন্টের 3 দিন আগে, আর ওই সময় আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। কি ব্যাপার নিয়ে? অ্যাকচুয়ালি ওর বেকারির ব্যবসাটাও এক্সপ্যান্ড করতে চাইছিল, তাই আমরা খারগার সেক্টর 3 নিউ মুম্বাইতে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখেছিলাম। আমরা লকও করে দিয়েছিলাম সেটাকে। তারপর সাডেনলি ও বললো যে ও ক্যান্সেল করতে চাইছে। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, তো ও বলতে শুরু করলো যে এই জায়গাটা খুবই অশুভ, আর এখানে হওয়া প্রত্যেকটা ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারপর আমি ওকে এটুকু বোঝালাম যে ও খুব কুসংস্কারে বিশ্বাসী হয়ে যাচ্ছে, আর ও তারপর থেকে আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করলো, আর আমাদের মধ্যে আর্গুমেন্ট বেড়েই গেল। মিস্টার সুরেশ, আমরা আপনার ডিএনএ টেস্ট করতে চাই। আপনি কি তৈরি? একটু পিছিয়ে যান প্লিজ। মুখ খুলুন। যতক্ষণ না এই কেসটা সলভ হবে, শহর ছেড়ে তুমি কোথাও যাবে না। স্যার, হ্যাঁ স্যার সুরেশ যার কথা বলেছিল, আহান, সুজাতার বিজনেস রাইভাল। এটা ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই দেখুন। হ্যাপি বার্থডে লুজার। আমি ভালো করে জানি এটা তোরই কাজকর্ম। আমি তোকে শেষ করে ফেলবো। তুই দেখ, আই সোয়ার, তুই দেখ আমি তোর কি অবস্থা করি। এতে এটা কোথায় প্রমাণ হয় যে এই কেকটা সুজাতাই পাঠিয়েছিল? স্যার ডিরেক্টলি তো নয়, কিন্তু বেকিং ইন্ডাস্ট্রিতে এই দুজনের রাইভালরি নিয়ে খুব চর্চা হয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তো আহান নিজের পেজে সুজাতার ব্র্যান্ড নিয়ে জানোয় তাই বলেছে। অন্যদিকে সুজাতা আবার আহানের সবথেকে বড় ক্লায়েন্টের বিজনেস ডিলটা কেড়ে নেয়। ওই দেখো, আর আহানের অ্যাঙ্গার ইস্যু রয়েছে। একবার ওর অ্যাসিস্ট্যান্ট ক্রিমটা বড্ড মিষ্টি করে দিয়েছিল, তো রেগে গিয়ে আহান তার নাক ফাটিয়ে দেয়। স্যার আরও একটা ব্যাপার, আহানের বার্থ ডেট ফেব্রুয়ারি 22। তার মানে সেই দিন যেদিন সুজাতা নিজের পার্স ভুলে গেছিল ট্যাক্সিতে, অ্যাক্সিডেন্টের একদিন আগে। একজন লোক যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, সে তো প্রতিশোধ নেওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। আরে স্যার, এটা দেখে বেকারি কম, সিরিয়াল কিলারদের আড্ডা মনে হচ্ছে। সিরিয়াল কিলার না স্যার, শয়তানের আড্ডা। আমাদের হ্যালোইন স্পেশাল কেক স্যার, কাস্টমাইজ। বলুন আপনারা কি নেবেন? আমাদের কেক নয়, স্টেটমেন্ট চাই। আমরা সিআইডি থেকে এসেছি। তার মানে এটা নয় যে আমরা কেক খাই না, বুঝেছো? এইটা দেখে বেশ মজার মনে হচ্ছে।
এই নাও, আগে তুমি একটু খাও। এই নাও, খাও 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 খাও। এইটা আমি খাবো। এই সরি স্যার, আমি একটু ডায়েট করছি। এ নাও, তুমি খাও। নাও, কোনো টেনশন নেই, খেয়ে নাও। দাও, আমি দেখছি। তুমি স্যারের সঙ্গে কথা বলো। বলুন স্যার, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আহান, 22শে ফেব্রুয়ারি তোমার জন্মদিনের দিন ওই কেকের ঘটনাটা, যেটা ওই সুজাতা করেছিল, তোমার খুব রাগ হয়েছিল না? ভালো করে জানি স্যার, কাজটা ওই করেছে। হ্যাঁ, মেনে নিলাম, কিন্তু তুমি কি করেছিলে? না, ভিডিওতে তো অনেক বড় বড় কথা বলছিলে, দিব্যি খাচ্ছিলে, বদলা নেবে বলেছিলে। স্যার, ওই সময় আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম স্যার, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কি স্যার। উদ্দেশ্য ছিল? না না, তুমি তো ঝামেলা করেই ছিলে সুজাতার সাথে, তাই না? ওর বাড়িতেও গিয়েছিলে। আমি জানি ওই কেকটা তুই পাঠিয়েছিলিস। তুই এতটা নিচে নামতে পারিস আমি কখনো ভাবতেই পারিনি। বোর করিস না। শোন, নতুন একটা কেক ট্রাই করেছি, টেস্ট করবি? তোকে হ্যাঁ হ্যাঁ, আমাকেও মারবি যেভাবে তুই নিজের অ্যাসিস্ট্যান্টকে মেরেছিস? চল বস বস বস, আমি কিছু নিয়ে আসছি। কি রে, বস। স্যার, আমি ওই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপি নিচ্ছি স্যার। যদি আমি ওখানে এক মুহূর্ত থাকতাম না, তাহলে কিছু একটা করে ফেলতাম। সেই জন্য স্যার আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার উপর আমাদের নজর থাকবে। পঙ্কজ, ওই কেক খাওয়ানোর অজুহাতে তুমি যে ওর ডিএনএটা নিলে না, ভেরি স্মার্ট মুভ। হ্যাঁ, আরে স্যার, এটা তো কিছুই নয়। আমার কাছে এমন 50টা আইডিয়া আছে আরও, কিন্তু আপনারা তো কখনো আমার কথা বিশ্বাসই করেন না, আমার আইডিয়া ইউজ করেন। আরে আমার ক্লাসের টপার ছিলাম আমি স্যার, কিন্তু আমার শোনো শোনো শোনো, দেখো সালুকে, শোনো শোনো বললে হবে না, খবর জেনুইন হওয়া চাই। হ্যাঁ, শুনে তো নাও, দুটো খবর আছে। স্যার, ভালো খবর না খারাপ খবর? খারাপ। দেখুন, প্রথম খবর, সুরেশের ডিএনএ খুনির ডিএনএর সঙ্গে ম্যাচ করছে না। আর একটা খবর, দ্বিতীয় খবর, ওই যে চামচটা তোমরা তুলে এনেছিলে, সেটা আমি আর্জেন্টলি টেস্ট করেছি, আহানের ডিএনএর সঙ্গে ম্যাচ করছে না। তোমার কাছে তো এটাই আশা করেছিলাম, আর কি আরে বলবো। শুনে তো নাও, খবর এখনো বাকি আছে। আর সেটা তোমাদের জন্য ভালো খবর, ওই যে ন্যাপকিনটা তোমরা এনেছিলে আহানের বেকারি থেকে, আমি সেটা টেস্ট করেছি, আমি সেখানে হাইড্রোজেন প্যারক্সাইড পেয়েছি। হাইড্রোজেন প্যারক্সাইড সাধারণত ফরেন্সিকে বা মেডিকেল ফিল্ডে ব্যবহার হয়, বেকারি বা ওসব জায়গায় কখনোই ব্যবহার হয় না। তাহলে আহানের বেকারিতে কিভাবে পাওয়া গেল? বস, ইন্টারেস্টিং কথাটা হচ্ছে এই হাইড্রোজেন প্যারক্সাইড সাধারণ নয়, এটা হচ্ছে হাই টেস্ট প্যারক্সাইড, এইচটিপি। এর কনসেন্ট্রেশন থাকে 70%, আর এটা সাধারণ লোকেদের কাছে পাওয়া যায় না। এটা যারা বিক্রি করে তাদের রেকর্ড রাখতে হয়। নিউ মুম্বাইতে যতগুলো কেমিক্যাল ফ্যাক্টরি আছে সব জায়গায় গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে যে এই এইচটিপি হাই টেস্ট প্যারক্সাইড কারা সাপ্লাই করে, আর এই আহানের বেকারিতে কেন সাপ্লাই করলো, কিভাবে করলো, কি কানেকশন আছে এদের দুজনের, খোঁজ নিয়ে দেখতে হবে। স্যার, আমি নিউ মুম্বাইয়ের সমস্ত পুলিশ স্টেশনের সাথে কথা বলে নিয়েছি। ট্যাক্সি অ্যাক্সিডেন্টের 2 সপ্তাহ আগে থেকে 30 থেকে 35 বছর বয়সের 10 জন মহিলা মিসিং। My God! কিন্তু স্যার, তাদের মধ্যে একজন আছে ডিম্পল, যে বাড়ি থেকে বেরিয়েছিল হলুদ কালো ট্যাক্সিতে, আর তারপরে কখনো ফেরেনি। কমপ্লেন কে ফাইল করেছিল? ওনার ভাই স্যার, সান বাড়াতে থাকে, আমি তার সাথে কথা বলেছি। অ্যাকচুয়ালি ডিম্পলের হাঁটুতে প্রবলেম ছিল, সেই জন্য তার ভাই ট্যাক্সি ড্রাইভারের সাথে পিক আপ আর ড্রপ কথা বলে নিয়েছিল। মোটামুটি 3টের সময় ডিম্পল তার ভাইকে কল করে আর বলে যে কোনো মেয়ে এই ড্রাইভারকে বারবার কল করছে, আর ড্রাইভার প্রথমে তার পার্স ফেরত দিতে চাইছিল, আর ভাই ড্রাইভারকে ফোন করে বলে যে প্রথমে ডিম্পলকে ড্রপ করে যেখানে যাওয়ার হয় যাও। এর মানে হলো ওই দিন সুজাতার জায়গায় ডিম্পলের শেষকৃত্য হয়েছে। ঠিক। কিন্তু স্যার, 23শে ফেব্রুয়ারি সুজাতা বারবার লালবাবুকে ফোন করছিল পার্সের জন্য। এর মানে 23শে ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত তো সুজাতা বেঁচে ছিল।
তাহলে সুজাতাকে কখন মারলো আর কে মেরেছে? স্যার মোবাইল কোম্পানিগুলো সুজাতার কল রেকর্ড আর টাওয়ার ডেটার লোকেশন শেয়ার করেছে। ওদের কথা অনুযায়ী সুজাতা সুরেশকে এসএমএস করেছিল 24শে ফেব্রুয়ারিতে আই এম ফাইন। তখনই সুজাতার লোকেশন ওর পাশের টাওয়ারেই লোকেট করা যায়, মানে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ওর বাড়িতেই ছিল। তারপর থেকে ওর ফোনটা বন্ধ হয়ে যায় আর 1 মাস ধরে স্ট্যাটিক থাকে, আর তারপরে ওর ফোনটা ডাম্পিং ইয়ার্ডে পাওয়া যায়। স্যার তার মানে 24শে ফেব্রুয়ারি অবধি সুজাতা বেঁচে ছিল, আর ওর বাড়ির লোক ভেবেছিল ওই অ্যাক্সিডেন্টে যে মারা গেছে সেই বডিটা সুজাতার। আর যেই সুজাতার অ্যাক্সিডেন্টের খবরটা বাইরে ছড়ায়, খুনি সুজাতার ফোনটা ফেলে দেয়। এর তো এটাই মানে হলো স্যার যে খুনি সুজাতাকে আর ওর পরিবারকে খুব ভালোভাবে চিনতো আর ওদের উপর নজরও রাখছিল। স্যার স্যার আমি নিউ মুম্বাইতে সব বড় কেমিক্যাল সাপ্লাইয়ের সঙ্গে কথা বলেছি। আহানের সঙ্গে কারোরই ডাইরেক্ট কানেকশন নেই স্যার। একটা বিলিং বড়ই অদ্ভুত ছিল স্যার। খারগারের সেক্টর 3-তে একটা কেক ম্যানুফ্যাকচারিং কারখানা ছিল, যেখানে 9 মাসের মধ্যে 3 বার এইচটিপি ডেলিভার হয়েছে। কোনো অ্যাভান্টগার্ড কোম্পানির জায়গা ওটা। এটা তো সেই জায়গাটা স্যার যেখানে সুজাতা ভাড়া নিতে চেয়েছিল, যদিও পরে ও ভাড়া নেয়নি ওখানে। স্যার আমি নেটে চেক করলাম যে আবান গ্র্যান্ড কোম্পানি আহানের বেকারির প্যারেন্ট কোম্পানি। সব জায়গায় ঘুরে ফিরে আসলেও শেষে এই আহানের কাছেই থামতে হয়। স্যার এই জায়গাটা তো অনেক মাস মনে হচ্ছে বন্ধই পড়ে আছে। আশেপাশে কোথাও তো সিকিউরিটি গার্ডও নেই। স্যার যদি এই জায়গাটা পরিষ্কার করার জন্য আহান এইচটিপি ইউজ করে থাকে তাহলে ভুল কি করেছে? শ্রেয়া, প্রশ্নটা ভুল। প্রশ্নটা এটা হওয়া উচিত যে এখানে যদি কেক তৈরি হতো, সেরকম তো কিছু দেখা যাচ্ছে না এখানে। তাহলে এখানে হচ্ছিলটা কি? স্যার স্যার এখানে দেখুন কত মাছি ঘুরছে। স্যার এই লোকটা? এটা তো লালবাবু, ওই ট্যাক্সি ড্রাইভার যার মৃত্যু 9 মাস আগে ওই ট্যাক্সিতে পুড়ে গিয়ে হয়েছিল। কিন্তু এখানে এই বডিটা দেখে মনে হচ্ছে যে 2-3 দিন আগে খুন করা হয়েছে। স্যার তার মানে ওই অ্যাক্সিডেন্টে সুজাতার সাথে লালবাবুকেও ভুল আইডেন্টিফাই করা হয়েছিল। কিন্তু এটা কি ব্যাপার? একটা অ্যাক্সিডেন্ট, 2টো মৃত্যু, আর দুজনেরই পরিচয়পত্র ভুল। ডিম্পলকে সুজাতা ভেবেছিল আর ড্রাইভারকে লালবাবু। যদি লালবাবুর মৃত্যু কয়েকদিন আগে হয় তাহলে ওই ট্যাক্সিতে পড়ে যে লোকটা মারা গেছিল, ওই লোকটা কে ছিল? হ্যালো দয়া, কেক ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমি সেই 70% কনসেন্ট্রেটেড এইচটিপি পেয়েছি যা আমি আহানের বেকারিতে পেয়েছিলাম। কিন্তু তার থেকেও বড় কথা জানা গেছে, সেটা হচ্ছে এই লালবাবুর ডিএনএ সুজাতার বডিতে পাওয়া ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে। কিন্তু ডক্টর সালুকে লালবাবু সুজাতাকে কেন মারবে? মানে মোটিভটা কি? মোটিভ যাই হোক না কেন, আমাদের এটা জানতে হবে যে লালবাবু সুজাতাকে খুন কেনই বা করতে গেল, আর কেউ লালবাবুকেই বা খুন কেন করল। যাতে লালবাবু কোনো কথা না বলতে পারতেন আর চুপ হয়ে যান। লালবাবু সুজাতার ব্যাপারে এমন কোনো কথা জানতেন যেটা ওনার জানার কথা ছিল না। আর তাছাড়া এর সাথে আহানের কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে সুজাতার খুনের সঙ্গে। এই লালবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, ওনাকে নিয়ে এসো। এইচটিপি, হাই টেস্ট পেরক্সাইড,
এর নাম তুমি শুনেছো? স্যার ওই কয়েক মাস আগে কেন জানি না হঠাৎ ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে পোকামাকড় দেখা দেয়। স্যার কেকের ওই পুরো ব্যাচটাই ফেলে দিতে হয়েছিল আমাদের। তারপর 3 বার ডিক্লিন করিয়েছিলাম আমরা। তারপর ওখানে আমরা বেকিংও বন্ধ করে দিই। স্যার এমনিতেও ওই জায়গাটা খুব আনলাকি স্যার। আমি সামনের মাসে তো ওই জায়গাটা ছেড়েও দিচ্ছি। স্যার আই সোয়ার স্যার, প্লিজ ট্রাস্ট মি স্যার। স্যার এই সুজাতা মার্ডারের ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না। প্লিজ স্যার বিলিভ মি। এই লালবাবু কোথায় থাকেন? লালবাবু এখানেই থাকেন। এখানে? হ্যাঁ। ঠিক আছে। কেউ আছেন? লালবাবু? আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। 23শে ফেব্রুয়ারি একটা অভিশপ্ত দিন ছিল। লালবাবু সন্ধ্যের সময় হঠাৎ করেই বাড়িতে এলো। ভয় পেয়ে আছে বলে মনে হচ্ছিল। তুমি হাত মুখ ধুয়ে না, আমি তোমাকে চা। আরে কি হয়েছে তোমার? এত ঘেমে যাচ্ছ কেন? তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কি হলো বলো? রত্না, আমি তখনও ঘরের ভেতরে ঢুকিনি, কিন্তু ভেতর থেকে আমি চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি দেখলাম যে ওখানে একজন মহিলা পড়ে আছে। ওনাকে কেউ ছুরি। ম্যাডাম কি হলো? আমি যখনই ছুরিটা ধরতে গেলাম, একজন লোক আমার ছবি তুলে নিল আর আমাকে বলল যে যদি আমি ওকে কোনো রকম হেল্প না করি তাহলে ও ছবিটা পুলিশকে দেখিয়ে দেবে, আমাকে ধরিয়ে দেবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি রত্না। আমি আর উনি একসাথে মিলে ওই মহিলার বডিটাকে ওই বাড়িতেই পুঁতে দিলাম। কি বলছো? বুঝতে পারছি না। আচ্ছা, আবার পুলিশ ফোন করেনি তো? না। হ্যাঁ হ্যালো। আরে তুই এখনো পৌঁছোসনি আমার বোনকে নিতে? পুরো টাকা নিয়ে পালিয়ে গেছিস, লজ্জা করে না? আমি আসছি স্যার। কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ ও অ্যাডভান্স নিয়েছিল। আর ওর অবস্থা এমন ছিল যে ও ঠিকঠাক গাড়ি চালাতে পারবে না, তাই ও ওর ইউনিফর্ম আর ব্যাজ ওর ভাইকে দিয়ে দিয়েছিল। খারঘাট সেক্টর 3-তে একটা পিকআপ আছে, ওনাকে ওখানে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে আসবি। আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আর যখন দুর্ঘটনাটা ঘটেছিল তখন গাড়িতে লালবাবুর জায়গায় ওর ভাই ছিল। সেই কারণে লোকাল পুলিশ ওই লোকটাকে লালবাবু ভেবেছে, কারণ মুখ দেখে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আর ওই লাইসেন্স প্লেট আর ব্যাজ নাম্বার ওটা লালবাবুরই ছিল। আর এই ঘটনার পর লালবাবুর লুকোনোর প্রয়োজন ছিল, তাই আপনারা ওখান থেকে এখানে চলে এসেছেন। যে লোকটা খুন করেছিল সে কে ছিল, কেমন দেখতে ছিল, কিছু বলেছিল লাল? ও তো আমাকে বেশি কিছু বলেনি। ও বলছিল যে ও যখন জোরে জোরে চিৎকার করছিল আর আরও যখন মাথা গরম করে ফেলছিল তখন কান চুলকাতো, কিন্তু এবারেও কান চুলকাচ্ছিল না। এইবার মানে ধরুন এই তো 3 দিন আগে ওই লোকটার ফোন এসেছিল আর ও লালবাবুকে বলেছিল যে ও লালবাবুকে টাকা দেবে চাকরি দেওয়ার জন্য। লাল তো কিছুতে যেতেই চাইছিল না, আর আমি জেদ করেছিলাম যে এগুলো ভুলে সামনের দিকে এগিয়ে যেতে, যেখানে বাচ্চাদের ভবিষ্যতে প্রশ্ন আছে। কোন নাম্বার থেকে কল এসেছিল? এটা তো আমি জানি না, এটা হয়তো লালের ফোনেই থাকবে। লালবাবুর ফোন নাম্বারটা দেবেন প্লিজ। 9818। ওকে। লালকে আমি 2 দিন ধরে ফোন করছি, ও ফোন তুলছেই না। ও কখনো এর আগে এরকম করেনি। উনি না। 3 দিন আগে সুজাতার লাশ পাওয়া গেছে, আর 3 দিন আগে লালবাবুকে কেউ ফোন করেছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা সবাই এখানে এসেছেন। আমি কখনো ঠিক করে আমার মেয়ে সুজাতাকে বিদায় জানাতে পারিনি, কিন্তু আজ আপনারা সুজাতার খুনি তাকে ধরে ফেলেছেন। আমার মেয়ে আমার চোখের মণি ছিল। আজও আমি ওর ছোটবেলার ছোট ছোট ঘটনা বলি।
যখন জোরে জোরে চিৎকার করছিল তখন কান চুলকাতো। জামাইবাবু, সুজাতা আর লালবাবুর ডবল মার্ডারের অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি। কি বলছেন কি আপনি? ওটা তো আকাশ করেছে। 23শে ফেব্রুয়ারি তুমি সুজাতাকে খুন করেছো, আর লালবাবুর সাহায্য নিয়ে সুজাতার বডি ওনার ঘরেই পুঁতে দিয়েছিলে, আর তারপরে টাকা দিয়ে লালবাবুর মুখ বন্ধ করে দিয়েছিলে। বাহ 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 বাহ, আপনি জামাইবাবু দারুণ। যখন গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সবাই ভেবেছিল যে মারা গেছিল লালবাবু আর সুজাতা, সেই কারণে তুমি নিশ্চিন্ত হয়ে গিয়েছিলে। কিন্তু 9 মাস বাদে যখন সুজাতার লাশ পাওয়া গেল তখন তুমি ঘাবড়ে গেছিলে। তুমি লালবাবুকে ফোন করেছিলে সুজাতার বাবার ল্যান্ডলাইন ফোন থেকে, আর আকাশের বন্ধ কারখানায় দেখা করতে বলেছিলে, আর ওখানেই তুমি ওকে মেরে পুঁতে দিয়েছিলে যাতে সন্দেহর তীর চতুর্দিকে ঘুরতে থাকে আর তোমার কাছে না পৌঁছয়। কিন্তু লালবাবুর স্ত্রী খুনের ব্যাপারে আমাদের একটা বিশেষ কথা বলেছিলেন। তারপর আমরা সুজাতার বাবার সাহায্য নিই আর পুরো নাটকটা সাজাই যাতে তুমি টেনশনে আসো আর তোমার ট্রেডমার্ক কান চুলকোতে থাকো। আরে এখনো তুমি চুলকোচ্ছ কেন? কেন করলি তুই এরকম? বল। তোর জন্য সুরেশ নতুন গাড়ি কিনলো, সুরেশের প্রমোশন হয়ে গেল, সুরেশ নিজের স্ত্রীকে নিয়ে ফরেনে ঘুরে বেড়াচ্ছে। সুরেশ সুরেশ সুরেশ, আমার নিজের স্ত্রী সবসময় সুরেশের কথা বলতো, আমার কথা নয়। তারপর আমি ঠিক করলাম যে সুরেশের কাছে যা যা আছে সেই সব আমি ধীরে ধীরে ছিনিয়ে নেব। তারপর আমি তো জিনিসপত্র চুরি করতে লাগলাম, কাফলিং, ঘড়ি। ভেবেছিলাম একদিন তোর বউও চুরি করব। সেদিন আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমি জানতাম যে সুজাতা বাড়িতে একাই রয়েছে, তাই আমি চলে যাই, আর ও দেখে ফেলে যে আমি তোর ঘড়ি পরে আছি। আমাকে চোর বলে ডাকলো, খুব খারাপ কথা বললো। আমার এত রাগ হলো যে আমি ছুরিটা তুলে নিয়ে কখন যে ওকে খুন করে ফেললাম আমি নিজেই বুঝতে পারলাম না। ম্যাডাম, আরে ম্যাডাম, 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 আরে এটা কি করে হলো? আরে ম্যাডাম, এই তোকে মারলি কেন? আরে আরে আমি কিছু করিনি স্যার। দাঁড়া, এক্ষুনি আমি পুলিশকে ডেকে সব কথা বলছি। আরে আরে স্যার, আমি পায়ে পড়ছি স্যার, আমার ঘরে সন্তান বউ আছে। এই আমি জানি যে তুই এটা করিস নি, আরে কিন্তু দেখ আমি পুরোটা রেকর্ডিং করেছি। যদি বাঁচতে চাস তাহলে লাশ গুম করতে আমাকে তুই সাহায্য করবি। আরে বল। এটা তোর জন্য, আর এটা সুজাতার ব্যাগ, এটাকেও গুম করে দে। আর শোন, একদম চালাকি করবি না, ভিডিওটা আমার কাছেই আছে, মনে থাকে যারা। হ্যাঁ স্যার। এবার যা। সুরেশ যা কিছু উপার্জন করেছে নিজের পরিশ্রম আর সততা দিয়ে সেটা করেছে, কিন্তু তুমি ওই সব কিছু পাওয়ার লোভে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছো, দুটো খুন করেছো তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না।